আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদ। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উত্থাপন আজ। বেশি ব্যয় হবে সরকারি কর্মচারীদের পেছনে, কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। একের পর এক অভিযান আর দু একটি ক্রসফায়ার দিয়ে জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধ দমন সম্ভব নয় বলেছেন ডিএমপি কমিশনার। জনসচেতনতা বাড়ানোর তাগিদ। সিজারে পুলিশের স্ত্রীর গর্ভের সন্তানের মৃত্যুর জেরে চাঁপাইনবাবগঞ্জের একটি ক্লিনিকের 2 ডাক্তারকে মারধরের অভিযোগ জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আজ জাতীয় সংসদে পেশ হচ্ছে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, যার সম্ভাব্য আকার ধরা হয়েছে 5,23,190 কোটি টাকা। বিকেল 3টায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এ বাজেট উত্থাপন হবে। এটি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার ও নতুন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের প্রথম বাজেট। এর মধ্যে একে স্মার্ট বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী। এতে সবচেয়ে বড় খরচের খাত হতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। থাকতে পারে 10% কর দিয়ে শিল্প খাতে বিনিয়োগের শর্তে কালো টাকা সাদা করার সুযোগ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে 3,10,262 কোটি টাকা। উন্নয়ন ব্যয় এডিবি ধরা হয়েছে 2,02,721 কোটি টাকা। ঘাটতি থাকছে 1,45,380 কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে 3,77,810 কোটি টাকা। এর মধ্যে কর বহির্ভূত আয় ধরা হয়েছে 37,710 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.20%। আগামী অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় সংসদ ভবনে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 12:30টার দিকে বৈঠক শুরু হয়। অর্থমন্ত্রী সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত আছেন। বৈঠকে আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেয়া হবে। বৈঠকের পর অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন সংসদের বাজেট অধিবেশনে। দর্শক, জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ। সরাসরি কথা বলবো তার সাথে। সবুজ, জাতীয় সংসদে আজ বিকেলে বাজেট উত্থাপনের প্রস্তুতির বিষয়ে সবশেষ কি খবর আছে আপনাদের কাছে? হ্যাঁ জেবা, আজকে মহাজোট সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটা, এবং এটা এবার অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল এবারই প্রথম তার বাজেট দিতে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে এবারের বাজেটের আকারটা হতে যাচ্ছে কম বেশি 5,23,000 কোটি টাকার মতো, যেখানে রাজস্ব আয়ের টার্গেট ধরা হচ্ছে 3,25,000 কোটি টাকা। আর আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে এবারের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে আকার ধরা হচ্ছে, যেখানে প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে 8.2%, 8.2%, এবং মূল্যস্ফীতি ধরা টার্গেট ধরা হচ্ছে 5.5%। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে এবারের বাজেটটা আসলে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হবে, যেটাকে অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল বলছেন যে এটা স্মার্ট বাজেট। এবং এবারের বাজেটে বেশ কিছু নতুন পদক্ষেপ থাকছে। বিশেষ করে ভ্যাট আইন কার্যকর করার ব্যাপারে একটা পদক্ষেপ থাকছে। যেই ভ্যাট আইনটা কার্যকরের মধ্য দিয়ে আগে যে 7টি স্তর ছিল ভ্যাটের, সেই 7টি স্তর কমিয়ে 5টি স্তর করা হচ্ছে, যেখানে 2%, 5%, 7.5%, 10% এবং 15% হারে 5টি স্তরে ভ্যাট আদায় করা হবে। আর সামাজিক সুরক্ষা খাতেও বিভিন্ন বরাদ্দ থাকছে। আর বিশেষ করে মুক্তিযোদ্ধাদের জন্য তাদের ভাতাও কিছুটা বাড়ানো হওয়ার ঘোষণা আসবে এবারের বাজেট থেকে। তো বাজেটে বেশ কিছু নতুন পদক্ষেপ আসছে, তবে 3টায় বাজেট উপস্থাপন করা হবে, তখনই আসলে বোঝা যাবে বাজেটের প্রকৃত আকারটা কি হচ্ছে এবং প্রকৃত ঘোষণা কি আসছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আপনাকে পরবর্তী আপডেট জানিয়ে দেব। জেবা। সবুজ, ধন্যবাদ আপনাকে। যেহেতু আর কিছুক্ষণের মধ্যে বাজেট ঘোষণা, থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। স্বাধীনতার পর বাংলাদেশে পর্যন্ত বাজেট হয়েছে 48 বার। এর মধ্যে 3টি দেয়া হয় তত্ত্বাবধায়ক সরকার আমলে। এ পর্যন্ত মোট 12 জন অর্থমন্ত্রী উপদেষ্টা বাজেট পেশ করেছেন। সবচেয়ে বেশি 12 বার বাজেট দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিএনপির অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। আর বর্তমান অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের এটি প্রথম বাজেট।
বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপিত হয় ১৯৭২ সালের ৩০শে জুন। অর্থমন্ত্রী স্বাধীনতা যুদ্ধের সময়ের প্রধানমন্ত্রী এম তাজউদ্দিন আহমেদ এটি উত্থাপন করেন। তিনি একমাত্র বাজেট পেশকারী যিনি ছিলেন পুরোপুরি রাজনীতিক। মোট ৩টি বাজেট দিয়েছেন তিনি। টানা তৃতীয় মেয়াদে সরকারে আসা আওয়ামী লীগের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আহম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন স্মার্ট বাজেটের। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট দিয়েছেন দুজন, একসময়ের আমলা এবং পরবর্তীতে রাজনীতিতে আসা আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি এরশাদ সরকারের সময় ৮২-৮৩ ও ৮৩-৮৪ অর্থ বছরে বাজেট দিয়েছিলেন। আওয়ামী লীগের সবশেষ ২ মেয়াদে ১০ বার সহ মোট বাজেট দিয়েছেন ১২ বার। অন্যদিকে আছেন বিএনপির অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। রাষ্ট্রপতি জিয়ার সময় ২ বার ও বিএনপির ২ মেয়াদে ১০ বার, মোট ১২ বার বাজেট পেশ করেছেন তিনি। বাজেট পেশের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট দিয়েছেন আরেক সাবেক আমলা ও পরবর্তীতে রাজনীতিক শাহ এএমএস কিবরিয়া। ৯৬-৯৭ অর্থ বছর থেকে ২০০১-২ অর্থ বছর পর্যন্ত ৬ বার বাজেট পেশ করেন তিনি। এরশাদের অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ৮৪-৮৫ থেকে ৮৭-৮৮ পর্যন্ত মোট ৪ বার বাজেট উত্থাপন করেন। সামরিক আইন প্রশাসক হিসেবে ৭৬-৭৭ অর্থ বছর থেকে ৭৮-৭৯ পর্যন্ত ৩ বার বাজেট দেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ২ বার বাজেট দিয়েছেন অধ্যাপক ডক্টর ওয়াহিদুল হক এরশাদ সরকারে হয়ে ৮৯-৯০ ও ৯০-৯১ অর্থ বছরে। একবার করে বাজেট দিয়েছেন ডক্টর এ আর মল্লিক ৭৫-৭৬, ডক্টর মির্জা নুরুল হুদা ৭৯-৮০ এবং মেজর জেনারেল এম এ মুনেম ৮৮-৮৯ অর্থ বছরে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ১৯৯৫-৯৬ অর্থ বছরে মাত্র ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট দেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডক্টর মির্জা আজিজুল ইসলাম ২টো বাজেট দেন ২০০৭-৮ ও ২০০৮-৯ অর্থ বছরে। ৪৮ অর্থ বছরে দেয়া ৪৭টি বাজেটের মধ্যে সংসদে পেশ করা হয়েছে ৩৭টি বাজেট, আর বাকি 10টি বঙ্গভবন, প্রধান সামরিক আইন প্রশাসক CML এর কার্যালয় এবং রেডিও টিভিতে ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭৫২,৩৫,০০,০০০ টাকা, আর চলতি ২০১৮-১৯ অর্থ বছরে এর আকার দাঁড়িয়েছে ৪,৬৪,৫৭৩ কোটি টাকা। ৭২-৭৩ অর্থ বছরের রাজস্ব ব্যয় ও উন্নয়ন বরাদ্দ ছিল যথাক্রমে ৪৩৪ কোটি ৫ লাখ ও ৩১৮ কোটি ৩০ লাখ টাকা। ৪৮ বছর পর অনুন্নয়ন ব্যয় বা রাজস্ব বাজেট ৩,৩৯,২৮০ কোটি টাকা, আর উন্নয়ন বাজেট এডিপি হয়েছে ১,৭৩,০০০ কোটি টাকা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। একের পর এক অভিযান আর দু একটি ক্রস ফায়ার দিয়ে জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে সচেতনতা দরকার বলে অভিমত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে কাউন্টার টেরোরিজম ইউনিট আয়োজন করে সহিংস উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয় নিয়ে মতবিনিময় সভা। এতে মেয়র সাইদ খোকন বলেন, সরকারের সব অর্জন বিফলে যাবে জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে না পারলে। আর ডিএমপি কমিশনার জানান, হলি আর্টিজানের পর জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এখনও ছোটখাটো কিছু ঘটনার মাধ্যমে তারা নিজেদের অস্তিত্বের প্রমাণ দেয়। এছাড়া দেশি বিদেশি চক্রান্তকারীরা জঙ্গিবাদ উস্কে দিতে সবসময় সক্রিয় রয়েছে বলে জানান তিনি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের ভূমিকা, সর্বোপরি সাধারণ মানুষের সচেতনতাই পারে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে ভূমিকা রাখতে। আমাদের লিমিটেশনস আছে, আমরা কি করি, অভিযান করি, ধরি, বিচারে সমর্থ করি, দীর্ঘ বিচার প্রক্রিয়া জেল হয়, আবার জামিন হয়, আবার বেরিয়ে যায়। বাট এটা কিন্তু সমাধান না। সমাধানের জন্য যেটা দরকার, এটাকে সমালোচনা যেটা দরকার, সেটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এর ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সে অনুযায়ী বাংলাদেশকে তৈরি করা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত ১১ জুন ভিসির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ১১ জনকে শনাক্ত করে ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় সাচিব নেতাদের ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি বলেও জানান বিএসএমএমইউ উপাচার্য।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শীঘ্রই আবারও মৌখিক পরীক্ষা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীলদের স্বজনরা পরীক্ষায় সুবিধা পেয়েছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য। পুলিশ সদস্যের স্ত্রীর গর্ভের সন্তানকে অস্ত্রোপচারের মাধ্যমে মেরে ফেলার অভিযোগে চাপের নবাবগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকের 2 ডাক্তার ও 1 কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যদের বিরুদ্ধে। গতরাতে শহরের শান্তিমোড় এলাকায় সেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, গর্ভে মৃত সন্তান নিয়ে ক্লিনিকে ভর্তি হন জেলা গোয়েন্দা পুলিশ সদস্য খাদিমুল ইসলামের স্ত্রী। সন্ধ্যায় মৃত সন্তান অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। ঘটনার পর গোয়েন্দা পুলিশের 8-9 সদস্য এই ক্লিনিকে গিয়ে ডাক্তার কর্মচারীদের মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ও জেলার চিকিৎসক নেতারা সেবা ক্লিনিকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নাটোরের গুরুদাসপুরে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে ডান হাত কেটে নেয় সাক্ষী জালাল উদ্দিনের। তার বাম হাত সহ পায়েও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। পুলিশ জানায় 2013 সালের 13 মে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের স্বামী পরিত্যক্তা নারী সফুরা খাতুনকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। এই ঘটনায় নিহত সফুরার ভাই বাদী হয়ে সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন। মামলায় সফুরার সাবেক স্বামী জালাল উদ্দিনকে প্রধান সাক্ষী করা হয়। সকালে এই হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে যোগেন্দ্রনগর বাজারের কাছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এ সময় তারা জালাল উদ্দিনের হাত কেটে নেয় এবং বাম হাত সহ পায়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত জালালকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তিনি মারা যান। আহত জালাল উদ্দিন উপজেলা যোগেন্দ্রনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টেল সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে দিক পরিবর্তন হওয়ায় ভারতের গুজরাটে আঘাত হানছে না শক্তিশালী ঘূর্ণিঝড় বায়ু। রেড অ্যালার্ট তোলার আগে শুক্রবার পর্যন্ত পর্যবেক্ষণের সিদ্ধান্ত। বৃষ্টির শঙ্কা নিয়ে বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। কোহলিদের সামনে সত্যিকারের পরীক্ষায় উইলিয়ামসনরা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। চট্টগ্রাম নগরের ঝাউতলা রেল ক্রসিং এর পাশে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা মার্কেট ভেঙে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আকসারুল আমিনের কড়া প্রতিবাদের মুখে 6 মাস পর আজ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিসিঞ্জার চাকমার নেতৃত্বে মার্কেটে 33টি দোকান গুড়িয়ে দেওয়া হয়। এ সময় তিনি বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় কিছু সন্ত্রাসী মার্কেটটি নির্মাণ করেন। এর মধ্যে 5 থেকে 10 লাখ টাকা অগ্রিমে 33টি দোকান বিক্রি করে সন্ত্রাসীরা কেটে পড়েছে। এখন দোকান ও টাকা হারিয়ে পথে বসেছেন দোকানদাররা। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের লাচ্চি নদী পুনর্খননে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিত খননের কারণে বর্ষায় আবারও ভরাট হয়ে যেতে পারে নদীটি। সেই বিবেচনায় কাজটি শুধুই সরকারি অর্থের অপচয়। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, নিয়মতান্ত্রিকভাবেই কাজ করা হচ্ছে। ঠাকুরগাঁও থেকে খোদাবক্স ডাব্লিউ রিপোর্টে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভাকে দুভাগ করে শহরের উপর দিয়ে বয়ে যাচ্ছে লাচ্চি নদী। শহর পেরিয়ে লাচ্চি মিশেছে টাঙ্গন নদীর সাথে। গেল ডিসেম্বরে লাচ্চি নদী ও যমুনা খাল পুনঃখননের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এই কার্যক্রমের আওতায় পীরগঞ্জ পৌরসভার 12 কিলোমিটার লাচ্চি নদী, 3 কোটি 12 লাখ টাকা ও হরিপুর উপজেলার 10 কিলোমিটার যমুনা খাল 1 কোটি 80 লাখ টাকা ব্যয়ে খনন কাজ শুরু হয়। কিন্তু এ নিয়ে অনিয়মের অভিযোগ খোদ পৌর মেয়র সহ স্থানীয়দের। বালু যদি না ব্লক করে এবং মাটি যদি না দেয়, তাহলে ওই বালু ভাঙে পড়ে যায়, আবার নদী বন্ধ হয়ে যাবে। নদীতে পানি তখন থাকবে না। পানি না থাকলে তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। ব্লক দিয়ে বাঁধে দিয়ে গাছ লাগাই দেওয়া হয়, তাহলে জনগণেরও সুবিধা হবে এবং সরকারের ওই অপচয়টা রোধ হবে। কিছু কিছু বড় হেভিয়েট লিডাররা এই পৌরসভার কিংবা এই সিটের তারাও কিন্তু মোটামুটি টাকা এতে হাতিয়ে নিয়েছে। তার যদি হাতিয়ে নিয়ে থাকে, তাহলে আমার মনে সন্দেহ হয় যে এর মধ্যে নিশ্চয়ই একটা পুকুর চুরি ঘটনা রয়ে গেছে। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, নদীর পাড় রক্ষায়
লাগানো হবে ঘাস ও গাছ। কাজটা কমপ্লিট হয়নি, জাস্ট চলছে এবং আমি বললাম যে খনন হচ্ছে, টার্ফিং ড্রেসিং করতেছে, ড্রেসিং করে যেহেতু ময়েশ্চার কম ছিল টার্ফিং করেনি, ঘাস লাগালে বাঁচবে না এই প্রখর রোদে, আপনারা জানেন। তো বৃষ্টিপাত এখন হচ্ছে, আর একটু ময়েশ্চার যখন আমরা দেখবো যে সয়েলে ময়েশ্চার আসে তখন আমরা ঘাস লাগানোর জন্য ব্যবস্থা নেব, এবং ঘাস লাগালে এই ক্ষয়ের যে প্রবণতাটা থাকবে না, বর্ষাকালে এটা প্রোটেক্ট করবে। নদীখাল রক্ষায় সরকারের উদ্যোগের সঠিক বাস্তবায়ন চায় সচেতন মহল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উত্থাপন আজ। বেশি ব্যয় হবে সরকারি কর্মচারীদের পেছনে, কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। একের পর এক অভিযান আর দু একটি ক্রসফায়ার দিয়ে জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধ দমন সম্ভব নয় বলেছেন ডিএমপি কমিশনার। জনসচেতনতা বাড়ানোর তাগিদ। সিজারে পুলিশের স্ত্রীর গর্ভের সন্তানের মৃত্যুর জেরে চাঁপাইনবাবগঞ্জের একটি ক্লিনিকে 2 ডাক্তারকে মারধরের অভিযোগ জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।